কম্পাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা সবকিছু জানতে পেরে অভিজ্ঞান দত্তের সামনেই মোনালিসাকে থাপ্পড় মারল চেষ্টা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান কম্পাসকে ধরে ফেললে কম্পাস বিহানকে সবকিছু বলে দেয়। এরপরে সকালবেলা কম্পাসকে নিয়ে বিহান লং ড্রাইভে বেরোয়। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান যখনই গাড়ির মধ্যে বসে আছে, ঠিক তখনই বিহান বারবার কম্পাসকে নিজের মুখ থেকে মাস্কটা খুলে ফেলতে বলে, যেমন যেমন হচ্ছে নিজের দাড়িগোঁফগুলো খুলে খুলে রেখে দিতে বলে। বিহান বলতে থাকে, আমি আমার কম্পাসকে এরকম দেখে একটুও আমার ভালো লাগছে না, আমি চাই তুমি নিজের আসল রূপে আমার সঙ্গে থাকো। এরপরে কম্পাস বিহানের আবদার রাখতে দাড়ি মুছগুলো খুলে ফেলে। এদিকে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে শ্রেষ্ঠা যাবে মন্দিরে। ঠিক তখনই গাড়ির মধ্যে কম্পাসকে দেখে অবাক হয়ে যায়। কম্পাসকে দেখে শ্রেষ্ঠা বলতে থাকে, ওই তো আমার কম্পাস, কম্পাস বেঁচে আছে। কম্পাসের সঙ্গে তো বিহানকেও দেখলাম। এরপরে দেখা যায় শ্রেষ্ঠা সে গাড়িটাকে ফলো করতে থাকে, আর ফলো করতে করতে একটি একটি নদীর পাড়ে এসে যখনই কম্পাসদের গাড়ি দাঁড়ায়, ঠিক তখনই শ্রেষ্ঠা গাড়ি থেকে নেমে গিয়ে দৌড়ে গিয়ে কম্পাসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, কম্পাস তুই বেঁচে আছিস, আমি জানতাম তোর কিছু হতে পারে না, তুই এভাবে এভাবে আমাকে রেখে চলে যেতে পারিস না। তখনই দেখা যায় কম্পাস শ্রেষ্ঠাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কাকিমণি, আমি দেখেছি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু বিশ্বাস করো আমার করার কিছু ছিল না। আমি কি করতাম বলো? আমার আমার অনেক ইচ্ছে হয়েছিল আমি তোমাকে সবটা বলে দিই, কারণ কারণ তোমার কাছে আর মায়ের কাছে তো আমি কিছু লুকোতে পারি না, তাই না? কিন্তু কিন্তু আমি বলতে পারিনি। যদি যদি কেউ বুঝতে পেরে যায়, কেউ ঘুণাক্ষরেও টের পায়, তবে তবে আমার সকল খেলা শেষ হয়ে যাবে। এ কথা শুনে দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, কি হয়েছে তুই আমাকে সবটা খুলে বল। তোর সঙ্গে এই চক্রান্তের পেছনে মোনালিসার হাত আছে, তাই না? আমার বিশ্বাস যে এসব কিছুর পেছনে মোনালিসা জড়িত আছে, কারণ কারণ মোনালিসা যে ফুলটা তোর পছন্দ বলে নিয়ে গিয়েছিল চৌধুরী বাড়িতে, আমি জানি যে ফুলটা তোর পছন্দ নয়। তোর তো মাধবীলতা পছন্দ, কিন্তু ও ও অন্য ফুল নিয়ে গিয়ে বলেছে এটা এটা তোর পছন্দের ফুল। আসলে ও বাড়িতে ঢুকতে চেয়েছিল এটার অজুহাতে। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, তুমি কথাগুলো শুনলে অবাক হয়ে যাবে কাকিমুনি। তুমি শুনতে চাও? তখন শ্রেষ্ঠা বলতে থাকে, হ্যাঁ আমি শুনতে চাই। তুই আমাকে সবটা বল, কি কি হয়েছে, কি কি ঘটনা ঘটেছে তোর সঙ্গে। আমি সবটা জানতে চাই, সবটাই শুনতে চাই। তখনই একথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, আমাকে সেদিন ফোন করা হয়েছিল, ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে আমি বুঝতে পারি যে আমাকে আমাকে কেউ ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, কিন্তু আমি ভিতরে না দিয়েও পারতাম না, কারণ সেখানে শিবু কাকা ছিল। শিবু কাকাকে ওরা আটকে রেখেছিল। আমার বিশ্বাস ওটা মুক্তিমাসী সেনাপতি আর মোনালিসা ছাড়া কেউ হতে পারে না। আর সেটা যখন শিবু কাকা কথা বলতে শুরু করবে, ঠিক তখনই বোঝা যাবে। এখন আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না, কারণ কারণ শিবু কাকা ওদের দেখেছে, আমি দেখিনি। এরপরে দেখা যায় তখন শ্রেষ্ঠা এই কথাগুলো শুনে কম্পাসকে বলতে থাকে, তবে তুই এভাবে আড়ালে আছিস কেন? তখন কম্পাস বলতে থাকে, কাকিমুনি, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমি যে বেঁচে আছি এ কথাটা কাউকে বলো না, কারণ এটা যদি সবাই জানতে পারে, এটা যদি জানাজানি হয়ে যায়, তবে সব খেলা ধ্বংস হয়ে যাবে। আমার আমার বিশ্বাস যে কেউ আমার শত্রু হলেও আমাদের চৌধুরী পরিবারের শত্রু বড় বড় শত্রু, আর ওই শত্রুই আমাদের পেছনে এরকম করে কলকাঠি নাচছে। এরপরে টার্গেট হচ্ছে মা। প্রথম টার্গেট করেছিল আমাকে। শত্রুরা জানে যে আমাকে যদি মেরে ফেলা যায়, তবে চৌধুরী পরিবারকে পথে বসানো কোনো ব্যাপারই না, কারণ কারণ কম্পাস ভৌমিক মরলে ঋতুজা চৌধুরী একদম ভেঙে পড়বে। ঋতুজা চৌধুরী ভেঙে পড়লে বিহান চৌধুরী ভেঙে পড়বে। এরপরে একে একে সকল খুঁটি নড়ে যাবে। আর অখিলেশ চৌধুরী তো একটু যদি মুক্তিমাসে কিছু বোঝায়, তবে তো উনি বুঝে যাবে। ওনাকে ওনাকে কোনোভাবেই কিছু করতে হবে না, কিন্তু আমাদের যে কটাকে সরানোর দরকার, ওরা সে কথাকেই সরিয়ে নিবে। তখন এ কথা শুনে শ্রেষ্ঠা অবাক হয়ে যায়। শ্রেষ্ঠা বলতে থাকে, কি বলছিস এসব? ঋতুজা চৌধুরীকে সে নেক্সট টার্গেট মানে তুই কি করে জানলি? তখনই কম্পাস বলতে থাকে, আমি মুক্তিমাসিকে একটা ক্যাফে একটি লোকের সঙ্গে কথা বলতে শুনেছি, কিন্তু কিন্তু লোকটাকে আমি দেখতে পারিনি। আমার মনে হয় সেটা অন্য কেউ নয়, সেটা সেটা অভিজ্ঞান দত্ত, মানে দাদু। এ কথা শুনে চমকে যায় শ্রেষ্ঠা বলতে থাকে, ঠিক আছে কম্পাস, তুই থাক, আমি আমি তবে আসছি, তোরা নিজেদের মধ্যে সময় কাটা। তখনই কম্পাস বলতে থাকে, না কাকিমণি, সমস্যা নেই।
তখনই শ্রেষ্ঠা বলতে থাকে, না বিহান, তোকে না পেয়ে জানিস ছেলেটার কি অবস্থা হয়েছিল। আমি জানতাম যে তোর কিছু হতে পারে না। আমি আমি মোনালিসাকে এমন শিক্ষা দেব না, ও বুঝতে পেরে যাবে। এরপরে এরপরে কম্পাস বলতে থাকে, ও যদি কোনোভাবে বুঝতে না পারে যে আমি বেঁচে আছি, তখনই তখনই শ্রেষ্ঠা বলতে থাকে, ওকে আমি বুঝতে দেব না যে তুই বেঁচে আছিস, কিন্তু কিন্তু আমি ওকে বোঝাবো যে তুই যেগুলো করেছিস আমি সেগুলো সবকিছু জেনে গেছি। এদিকে এরপরে সবকিছু কথাবার্তা বলে শ্রেষ্ঠা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় মোনালিসা ও অভিজ্ঞান দত্ত দুজনেই সেই ব্যাপারটা নিয়ে কথা বলছে। ঠিক তখনই শ্রেষ্ঠা হাতে তালি দিতে দিতে ভিতরে ঢুকে আর বলতে থাকে, বাহ মোনালিসা, বাহ, তুই এতটা নিচে নামতে পারিস, আমার জানা ছিল না। তুই যে এতটা কুৎসিত হবি আমি এটা কখনোই ভাবিনি। তখন এই কথা শুনে দেখা যায়, তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তুমি তুমি ওর সঙ্গে এভাবে কথা বলতে পারো না, এভাবে কথা বলার তোমার কোনো রাইট নেই। তখন এই কথা শুনে শ্রেষ্ঠা বলতে থাকে, বাবা আপনি একদম চুপ করে থাকবেন। আমার মেয়ের সঙ্গে আমি কি করে কথা বলবো সেটা সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন আমাদের মাঝে নাক গলাচ্ছেন বলুন তো। আমার মেয়েকে আমি কি একটু কথা বলতে পারবো না? আমার মেয়েকে আমি একটু শাসনও করতে পারবো না? এটা আবার কেমন কথা বলছেন আপনি বলুন তো। তখন এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ বলতে পারবে না। তোমার মেয়ে হবার আগেও ও আমার নাতনি। আমি ওকে এতটা যত্ন করে বড় করেছি, ওকে ওকে কেউ একটা কথাও বলতে পারবে না। তখনই দেখা যায় অভিজ্ঞান দত্তের সামনে মোনালিসাকে থাপ্পড় মারে শ্রেষ্ঠা। থাপ্পড় মেরে বলতে থাকে, আমি সবটা জেনে গেছি যে তুই মুক্তিয়ার সেনাপতির সঙ্গে হাত মিলিয়ে কম্পাসকে মেরেছিস, কিন্তু কিন্তু তোদের সঙ্গে অন্য কেউ আছে, তাই না? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় অভিজ্ঞান দত্ত ও মোনালিসা। তখনই মোনালিসা বলতে থাকে, এসব তুমি কি বলছো? তুমি তুমি এসব কথা কোথা থেকে জানলে? তুমি কি ভুলভাল বকছো? তুমি কি আমাকে এতটাই খারাপ মনে করো? তুমি আমাকে এতটাই খারাপ মনে করো যে তুমি আমাকে ক্রিমিনাল বানিয়ে দিচ্ছ? তখন এই কথা শুনে তখনই কম্পাস বলতে থাকে, তখনই দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, তোকে আমি খারাপ বানাচ্ছি না মোনা। আমি জানি তুই সবটা সবটা জানিস, আর সবটার পেছনে তোর হাত আছে। তুই সবার সঙ্গে মোনালিসা সেনাপতি আরো কেউ আছে, তাদের সঙ্গে মিলে তুই এই কাজটা করেছিস। তুই কেন বুঝতে পারছিস না? তুই ভালোবাসা পাবার লোভে তুই অন্ধ হয়ে যাচ্ছিস। তোকে ওরা আস্তে আস্তে অতলে তলিয়ে দিচ্ছে, তোকে শুধু বিহানের লোভ দেখিয়ে। এই লোভটা তুই ছেড়ে দে মা, এখনো সময় আছে। নিজেকে শুধরে নে, কারণ তুই যেটা চাইছিস সেটা কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই সেটা সম্ভব হবে না, কারণ কারণ কম্পাসের সঙ্গে বিহানের যোগসূত্রতা বাঁধা আছে। কম্পাস নাই তো কি হয়েছে? বিহান যদি তোকে তোকে না ভালোবাসে, তুই তবে বিহানের জীবনে কি করে ঢুকবি? কম্পাস নেই তো কি হয়েছে? বিহান যদি বলে ও সারা জীবন এভাবেই কাটিয়ে যাবে, কম্পাসের স্মৃতি জড়িয়েই সারাটা জীবন কাটিয়ে দেবে, তখন কি করবি? তাই এতটা বাড়াবাড়ি করিস না, নিজেকে ক্রিমিনালে তৈরি করিস না। এখনো সময় আছে, নিজের ভুলটা নিজে বুঝতে শেখ। এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, দাদু, ওই মহিলা তোমার সামনে আমাকে এতগুলো জ্ঞান দিচ্ছে, তুমি কোনো কথা বলছো না? তুমি কি কিছু বলবে না ওই মহিলাকে? তখন এ কথা শুনে শ্রেষ্ঠা শ্রেষ্ঠা মোনালিসাকে আবার থাপ্পড় মারে আর বলতে থাকে, আমি তোর মা, ওই মহিলা কাকে বলছিস তুই? তোর কি লজ্জা করছে না? তোর একটু যদি লজ্জা লজ্জা থাকতো, তবে তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারতি না। তুই নিজের মায়ের সঙ্গে এভাবে কি করে কথা বলতে পারিস বল? তখনই মোনালিসা বলতে থাকে, তুমি আমার মা নয়, তুমি কম্পাসের মা। তুমি যদি আমার মা হতে, তবে আমার হয়ে কথা বলতে। তুমি তো প্রতিনিয়ত কম্পাসের হয়ে কথা বলো। কম্পাসই তোমার মেয়ে। তখন এ কথা শুনে চেষ্টা বলতে থাকে, হ্যাঁ, কম্পাস আমার মেয়ে, তুই আমার কেউ না, তাই তো? তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, হ্যাঁ তাই তো বোঝা যাচ্ছে। তুমি যেভাবে যেভাবে কম্পাসের হয়ে কথা বলছো, কম্পাসের হয়ে তদারকি করছো, তবে তো মনে হচ্ছে যে সেটাই ফ্যাক্ট। তখন এই কথা শুনে দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, শোন মোনালিসা, আমি চাইলে তোকে আবার মারতে পারি, কারণ তোকে পুরোপুরি শাসন করার অধিকার আমার আছে, কিন্তু কিন্তু আমি চাইছি না তোর গায়ে হাত তুলতে, কারণ তোকে তোকে হাত তুলে কোনো লাভ হবে না। তুই পুরো পুরো পাল্টে গেছিস মোনা। তুই এখন এখন যে পর্যায়ে আছিস, কদিন পরে দেখবি তোকে জেল খাটতে হবে। তোর দাদু কিন্তু তোকে বাঁচাতে পারবে না, তোর দাদুও কিন্তু জেলের গড়াদের পিছনেই থাকবে। আজকে আমি তোর মা হয়ে বলছি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা কর। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, শোনো, তোমাকে আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছি, তাই না? তুমি তুমি আমার খেয়ে আমার পরে আমার নামে গুণগান করছো? তখন এ কথা শুনে দেখা যায় তখনই শ্রেষ্ঠা বলতে থাকে,
হ্যাঁ, আমি আমি আপনার নামে গুণগান করছি। কারণ কারণ আপনারা যে কাজগুলো করছেন, যেগুলো করছেন সেগুলো মোটেও ঠিক করছেন না। কম্পাস নেই তো কি হয়েছে? যদি কম্পাসের খুনিদের খোঁজা হচ্ছে, যদি কম্পাসের খুনিদের খুঁজে পাওয়া যায়, তবে তো আমার মনে হয় এসবের মধ্যে আপনার নাতনিরও নাম জুড়ে আছে। যদি সত্যি আপনার নাতনির নাম জুড়ে থাকে, তবে তবে আপনার নাতনিকে কোথায় থাকতে হবে আপনার ধারণা আছে? আমার বিশ্বাস আপনার নাতনি জুড়ে থাকলে আপনিও সেটার মধ্যেই জুড়ে থাকবেন। সো আপনার হয়ে আপনার নাতনির হয়ে আপনিও লড়তে পারবেন না, আপনার হয়ে আপনার নাতনিও লড়তে পারবে না। তখন তখন কি করবেন? নিজেদের কথা একবারও ভেবে দেখেছেন? তখনই তখনই মোনালিসা বলতে থাকে, তোমাকে এতটা ভাবতে হবে না, আমাদের নিজেদেরটা আমরা নিজেরা ভেবে নেব। এদিকে এদিকে দেখা যায় কম্পাস ও বিহান দুজনে পাশাপাশি বসে হাতে হাত রেখে কম্পাসকে বিহান বলছে, কম্পাস তুমি কথা দাও, তুমি আর কখনো আমাকে একা রেখে যাবে না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া কতটা কষ্ট করেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার আমার দিনরাত সমান মনে হতো, আমার মনে হতো যে আমার দিনগুলো যাচ্ছে না, এক একটা রাত এক একটা বছরের মতো মনে হতো। তখন এর কথা শুনে কম্পাস বলতে থাকে, কেন? আমি কাছে থাকলে তো আমাকে সবসময় দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন, সবসময় বলেন আমি নাকি শুধু বাজে কথা বলি, সবসময় সবসময় তর্ক করি। তবে এখন কেন, এখন কেন এরকম কথা বলছেন আপনি? তখনই এ কথা শুনে দেখা যায়, তখনই বিহান বলতে থাকে, কই মোটেও না, আমি তোমাকে তোমাকে কিছুতেই এসব কথা বলছি না, এমনিতেই বলছিলাম। তখনই কম্পাস বলতে থাকে, আমি দেখেছি আপনি হাতে শ্রাদ্ধের দিন কাঁদছিলেন, তাই না? তখন এ কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, কই মোটেও কাঁদিনি। তখনই কম্পাস বলতে থাকে, মিথ্যে বলবেন না, আমি আমি নিজের চোখে দেখেছি আপনি আপনি শ্রাদ্ধের দিনে কাঁদছিলেন, আর আপনার পাশে তো মোনালিসা দাঁড়িয়ে আপনাকে সান্ত্বনা দিচ্ছিল, তাই না? তখনই বিহান বলতে থাকে, হ্যাঁ কাঁদছিলাম, তুমি ছিলে না, তুমি থাকলে তো সবসময় শুধু বকবক করে যাও, তাই তুমি ছিলে না, একটু শান্তিতে কাঁদছিলাম, এতেও কি কোনো দোষ? তখনই মোনালিসার কথা বলে তুমি আমাকে এভাবে এভাবে হার্ট করতে পারো না, তুমি তুমি কোনোভাবে ওই মেয়েটার কথা মুখে আনবে না। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে আনবো না, কিন্তু কিন্তু মোনালিসা, আমার মনে হয় না ও এত সহজে হাল ছেড়ে দেবে। ও আবার আবার আসার চেষ্টা করবে, আমাদের মাঝখানে ঢুকতে চাইবে, কিন্তু কিন্তু আপনি কথা দিন ওকে নিজের জীবনে আর জায়গা দেবেন না। মেয়েটা একদম একদম বাজে হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, ওকে ওকে আর এখন ফেরানো যাবে না। তার মধ্যে মুক্তিমাসীদের সঙ্গে থেকে মুক্তিমাসীদের বুদ্ধি শুনে ও এতটাই জঘন্য হয়েছে তা বলার বাহিরে। এই বয়সে ও এসব করে বেড়াচ্ছে, ওকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তবে তবে ওর ভবিষ্যৎটা কি হবে? ওকে একবারও ভেবেছে? একবারও ভাবেনি। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, তোমাকে ওকে নিয়ে এতটা ভাবতে হবে না, ওর যা খুশি যা ইচ্ছে ও করতে পারে, আমাদের আমাদের কোনো সমস্যা নেই। তখন এ কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, জানেন আমি ছোট থেকে ওকে ট্রক্সি দিয়ে এসেছি, ছোট থেকে ওকে অনেক ভালোবাসি, অনেক অনেক আদর করি, কিন্তু কিন্তু জানি না যে বড় হয়ে এরকম একটা বন্ধুত্ব তৈরি হবে আমাদের মাঝখানে। বড় হয়ে আমরা দুজন দুজনকে কিছুতেই সহ্য করতে পারবো না। মোনালিসা উচ্ছিন্ন খেয়ে আমি বড় হয়েছি, ওর ওর ব্যবহার করা পোশাক আশাক পরেই আমি বড় হয়েছি, কিন্তু কখনো আমি ওর থেকে নিজেকে আলাদা মনে করিনি। ভেবেছি আমরা দু বোন, কিন্তু কিন্তু ও কখনো আমাকে বোন হিসেবে মানেনি। তার কারণে হয়তোবা আজকে এতটা দূরত্ব আমাদের মাঝখানে। যদি যদি দূরত্বটা না থাকতো, অবশ্যই অবশ্যই ও আমার সঙ্গে ভাব করে নিত। তখন তখন বিহান কম্পাসকে জড়িয়ে ধরে বলতে থাকে, হ্যাঁ কম্পাস, এসব কথা বাদ দাও, তুমি তুমি এখানে তোমাকে আমি নিয়ে এসেছি নিজেরা গল্প করব, সময় কাটাবো, তুমি কেন অন্যের কথা এসবের মাঝখানে তুলে আমাদের আমাদের সময়গুলো নষ্ট করতে চাইছো বলো তো? তখনই কম্পাস বলতে থাকে, না না, আমি নষ্ট করতে চাইছি না, শুধু বলছিলাম যে সত্যি সত্যি মোনা ম্যাডামের খারাপটা দেখে আমার মোটেও ভালো লাগে না। ও তো চাইলে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে সংসার সাজাতে পারে, তবে তবে কেন ও এভাবে পড়ে আছে তোমার আপনার পিছনে? তখনই বিহান বলতে থাকে, ওটা ওটা ওর ভালোবাসা নয় কম্পাস, তুমি বুঝতে পারছো না, ওটাও ওর জেদ, ও জেদ করে বসে আছে। যে যে মেয়েটাকে ও পায়ের নিচে রাখতো, সেই মেয়েটা না চাইতেই পেয়ে গেল ওর ভালোবাসাকে, আর ও চেয়েও পেল না, সেটাই ওর জেদ হয়ে দাঁড়িয়েছে যে তোমার থেকে ও আমাকে ছিনিয়ে নেবে। কিন্তু কিন্তু ও কখনোই আমার থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারবে না কম্পাস, তুমি আমার কাছে সারা জীবন এভাবেই থেকে যাবে। তুমি আমাকে কথা দাও, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না, কোথাও যাবে না ছেড়ে।